হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে টদ্দীপের সঙ্গে টদ্দীপের ঘর সাজানোতে অংশগ্রহণ করি। আহ, আমরা করব না, ও করবে আর আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে আহ, কিছু কথা বলবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না এবং অবশ্য করেই আমার সঙ্গে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, অবশ্য করে এটা তোমার স্যাটারডে ভিডিও। আমি আজকে যেটা করতে বসেছি ওর সঙ্গে সঙ্গে ওর ব্যাক ভিডিওগুলোই রিয়াকশান দিচ্ছি। কিছু করার নেই, ও পেছন দিয়ে আসছে, আমরাও পেছনেই চলছি। আচ্ছা, শনিবার নিরামিষের দিন, নিরামিষ রান্না। রান্না নিয়ে কথা বলবো না, যে যার মতো খায় ভাই, যে যার মতো রান্না করে। কিন্তু কথাটা হচ্ছে যে যেটা নিয়ে আমার দৃষ্টিকটু লেগেছিল বাইরে গিয়ে, সবার খাওয়ার পরিমাণ, মানে তুমি যাই খাও সেটা পরিমাণ মতো খাও, বা যাকে নিয়ে গেছো তাকে পরিমাণ মতো খেতে দাও, বা বাচ্চাটাকে পরিমাণ মতো পুষ্টি দাও, এই জাস্ট এইগুলো। এবার বড়রা তো মানে নিজেদের লোকেরা তো নিজেদের মতো খাবেই, বিশেষ করে টন্দীপ এবং টন্দীপের মা, এদের নিয়ে বলার কিছু নেই। আর আছে, বলার কিছু আছে, সেটা বলছি পরে। আর টন্দীপের বাবাকে তো হাতে ধরে না দিলে আমরা সেরকমভাবে খেতে দিইনি, কাজেই দেখিনি আর কি। কাজেই এই যে দুজন মানে লোক, টন্দীপ এবং টন্দীপের মা, টন্দীপের মার হাতেই তো পুরো সিস্টেমটা, আর পরিচালনা করে টন্দীপ। কাজে এই দুজনের খাওয়ার সমস্যা হয় না, বাদ বাকিদের একটু সমস্যা হলেও হতে পারে, কারণ আমরা সেটাই দেখতে পাই এবং সেটা নিয়েই দেখো কথা বলতে চলে আসি। খুবই খারাপ লাগে কারোর খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে। কিন্তু ভাই, তোমরা যখন এত কাটছাট করেও জিনিসটা পাবলিকলি সামনে নিয়ে এসে ফেলতে পারছো, মানে কাটছাট করেও এডিটিংয়ের মাধ্যমেও জিনিসটা দৃষ্টির বাইরে নিয়ে যেতে পারছো না, তার মানে পুরো ব্যাপারটা এডিটিংয়ের বাইরে কি হয়, কতটা সাংঘাতিক মানে পরিমাণে হয়, ভাবলেও খারাপ লাগে। আর টন্দীপের মার খাওয়া, সত্যি উনি খাটেন বেশি, আমি সবসময় বলেছি খাটছেন বেশি, পরিশ্রমটা অনেক করেন। কিন্তু যেহেতু এত রোগ, ওনার খাওয়া এতটাও উচিত না আমার মনে হয়। ভাই, আমি খুব নগণ্য ব্যক্তি, আমার মনে হয় কি যায় আসে, তবু আমি আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু ক্রিটিসাইজ তো করতেই পারি। মানে তাদের সামনে আমার ক্রিটিসিজমটা রাখতে চাই যে আমি ঠিকঠাক বলছি না, আমার কিছু ভুল হয়ে যাচ্ছে। মানে নিজেরও তো দৃষ্টিভঙ্গির ঠিক ভুল যাচাই করার একটা ব্যাপার থাকে। যেমন কিনা এই আম, টন্দীপদের বাড়ি ফিরে আসার পর থেকে একটা আম খাওয়া খাওয়াই চলছে। তা টন্দীপের শুনেছি কোনো রোগ ভোগ নেই, সে খেলো কি খেলো না তাতে আমার কথা বলা সাজে না। কিন্তু টন্দীপের মা, উনি নিশ্চয়ই আম ছাড়া নেই, যেখানে প্রতিটা খাওয়ার সঙ্গে ওদের আইটেম এখন প্রধান একটা হয়ে দাঁড়িয়েছে আম। সে ভাতের সঙ্গে হোক, মুড়ির সঙ্গে হোক, অর্থাৎ লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, বা অবসর টাইমে মুখ চালানো বলো, আমার তো মনে হয় সবসময়ই এখন আম খাওয়া হচ্ছে, মানে আম পর্ব চলছে। হ্যাঁ, সেই যখন ভাতের সঙ্গে বসে বা মুড়ির সঙ্গে বসে যখনই আম খাওয়া হচ্ছে, রণদীপের মা অবশ্যই অংশগ্রহণ করছেন। তাহলে যে মানুষের এত পরিমাণ সুগার, উনি কী করে আম খান? আমরা শুনেছি সুগারের আম একদমই চলে না, সমস্ত কিছু বাদ দিয়ে সুগারে আমটাকে আগে বারণ করে, কারণ প্রচণ্ড বাড়িয়ে দেয় সুগার লেভেলটা। জানি না এরা কতটা কনসাস, কতটা কি ক্ষতি কার হচ্ছে ভাই, সেটা ভবিষ্যতই বলে দেবে। কারণ সুগারে আমার পরিশ্রমও কিছু খাটনি কমিয়ে দেবে না, কিছু মানে তোমার অন্য ক্ষতিও করবে না। যেটা ক্ষতি করবে না সেটা নিজেরাও বুঝতে পারছে না, যেটা হচ্ছে কি না কিডনিতে গিয়ে এফেক্ট করবে, যেটার আর কোনো প্রতিষেধক বলে আর কিছু থাকবে না। মানে সাংঘাতিক টাইপের, যখন ধরা পড়বে না, তখন আর কিছু করার নেই, ওইটাই শেষ পজিশন। হ্যাঁ, সেই জন্যই বলা হয় যে অন্তত সুগার খুবই খারাপ একটা রোগ, যেটা ভিতরে ভিতরে মানুষকে শেষ করে দেয়। কাজে খাওয়াটা কন্ট্রোলে করতে হবে, ওইটা আগে প্রয়োজন। বাদ বাকি শ্রমটা তো করতেই বলে, সুগারে পরিশ্রমটা করা মাস্ট। তোমাকে হাঁটাহাঁটি কাজ করতে হবে, কাজে ওটা করতে বারণ করা হচ্ছে না, যতটা করা যায়। আবার প্রেশার আছে, সঙ্গে আদার্স রোগও রয়েছে না, কাজে সব রোগীর একরকম কিন্তু নিয়মাবলী হবে না, অনেক রকমভাবে ডাক্তারের নির্দেশে চলতে হয়। কাজে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে বাড়ির আম খাবো না, সে কি হতে পারে? এইরকমই একটা টেন্ডেন্সি ওদের মধ্যে দেখা যায়। ভাই, এরকমভাবে দেখতে গেলে তো গ্রামের প্রত্যেকটা লোকেরই এই ব্যাপারটা থেকে যাবে, বাড়ির আম খাবো না, কিন্তু রোগ ভোগ তো ওই বাড়ির আম বলে আসবে না তোমার। যার যেরকম মানে কপাল, আমি কপালই বলবো, আর কখন কি রোগ হবে কেউ বলতে পারে না, চলে আসবে। যে বাড়ির আম, তুমি বাড়িতে আম হচ্ছে না বাজার থেকে আম কিনে খাচ্ছ, সেই ভেবে তো আর রোগ আসবে না। ঠিক আছে, সেটা গল্পটা ছেড়ে দাও, এ তো চলতেই থাকবে, আমরা বলতেই থাকবো, ওরা ওদের মতো কাজ করবে। সে মিষ্টি বলো, ভাত বলো, আম বলো, কলা বলো, যেটা পাবে সেটা খাবে এরা, কারণ কিনে তো খেতে হচ্ছে না, বাড়িতে হচ্ছে, এই হয়েছে ব্যাপার। যাই হোক, এরপরে তোমার যেটা বেশ মনে হলো, ঘর সাজানো শুরু হলো।
চলো ঘরটাকে সাজিয়ে ফেলি, কারণ এইভাবে তো অগোছালোভাবে বেশি দিন থাকা যেতে পারে না। সিটিং এরিয়াটা চেঞ্জ হবে, সে স্বাভাবিক। দুটো সিটিং এরিয়া হয়েছে ওপর নিচে, কাজেই এখন তার ঘরের মধ্যে সিটিং এরিয়া হবে না। এখন তো আমরা দেখি ওই সামনের গেটটা, মানে পুরনো গেটটা দিয়ে এখন যাতায়াত হয় না, যা হয় ওই পিছনের ডাইনিং এরিয়াটা দিয়েই হয় নতুন। কাজে ওইদিকে গেট সবসময় তালাবন্ধ থাকছে, ওদিক দিয়ে বেরোনো হচ্ছে না। কাজেই ওদিক দিয়ে যদি মানুষ নাই ঢোকে তাহলে আর ওদিকে সিটিং এরিয়া করে কি হবে? কাজে সিটিং এরিয়াটা এদিকেই হবে সম্ভবত দিদির দেওয়া সোফাটাও ওই সিটিং এরিয়াতেই চলে আসবে, কারণ ঘরে তো দেখতে পেলাম না। ঘরটা ফাঁকা করেছে, সেখানে সোফাটা নেই, কিন্তু সোফাটা কোথায় রেখেছে সেটা দেখায়নি। এবার সেখানে কি হলো, কিছু জায়গা চেঞ্জ হলো, অর্থাৎ শোকেসের জায়গা পরিবর্তন হলো। সোফার জায়গায় একটা ওই কাচের শোকেস ওইটাকে টেনে নিয়ে আসলো। বাদবাকি যে ফাঁকা জায়গাটা পড়ে রইলো, ওই তো 3টে জিনিস ওখানে ছিল, সোফা, একটা কম্পিউটার টেবিল, আর তোমার ওই আলমারিটা মানে শোকেসটা। যে সোফা অন্য জায়গায় চলে গেছে, কম্পিউটার টেবিলটাও তো দেখেছি নতুন সিটিং এরিয়ায় চলে গেছে একতলার, আর শোকেসটা জানলার পাশে সরে এসেছে সোফার জায়গায়। এবার যে ফাঁকা জায়গাটা পড়ে রইলো দেয়ালের দিকে, সেইখানে যে চৌকিটা ওদের পুরনো বাড়িতে ছিল, পরবর্তীকালে টিনার মাল রিকভারির পরের দিন ওদের ফাঁকা ঘরে নিয়ে আসা হয়েছিল খাট থাকা সত্ত্বেও, সেই চৌকিটাকে এনে, যেই চৌকিটা এতদিন ওরা শুয়ে এসছে, সেইটা এনে এখন ওই সিটিং মানে ড্রয়িং রুম যেটা ছিল পুরনো রুমে, সেখানে সেট করে দিল। তাহলে ওই ঘরে কী নিয়ে আসলো, ঘরটা পুরো ফাঁকা করে? সেই পুরনো ঠাকুর ঘরে থাকা ওদের দিদির দেওয়া খাটটা, দেখো সবই দিদির, সোফাটা দিদির, খাটটা দিদির, তারপরে আরও আছে, ধীরে ধীরে বলছি। তো খাটটা নিয়ে এসে ওখানে সেট করে দিল। তাহলে এখানে একটু নক করতে হয়। যারা নতুন খাট দিয়েছিলেন বাচ্চাটার পিঠের তলায় যাতে ঠান্ডা না লাগে তার জন্য, দেখেছেন তো ওই বাড়িতে একটা পুরনো খাট ছিল, এবং যেটা কিনা ওদের বাচ্চাটার পিসির দেওয়া, বুঝতে পেরেছেন তো যারা দিয়েছেন খাটটা? সেই বাচ্চাটার পিঠের তলায় ওই বাড়িতে অলরেডি একটা খাট ছিল, তবু মা না হয় মার খাটটাকে নিয়ে গেছিলো, মানে তার বাবার দেওয়া খাটটাকে নিয়ে গেছিলো, ওটা মার খাটও নয়, তার বাবার বিয়েতে দেওয়া খাট। আচ্ছা, সেই খাটটা সে নিয়ে গেছিলো, পরে বলছি, তখন সেই ফাঁকা ঘরের মেঝেতে বাচ্চাটাকে তার ঠাকুমা, দাদু এবং বাবা মিলে একটা তোষক পেতে শুইয়েছিল। তখন তো ওই ঘরেও খাটটা ওলটপালট হয়েছিল, খাটের তোষক নামানো হয়েছিল, খাটটা ইজিলি ওই ঘর থেকে নিয়ে এসে এই ঘরে পাতা যেত, কিন্তু তা তো করা হলো না। যদি পাতাও না যেত, কারণ তখন তো ছিল শীতকাল, গরমকাল তো ছিল না, ওই ঘরেও খাটটা ঠিকঠাক করে সেই খাটে শোয়া যেত, সেই চেষ্টাও তো করা হয়নি। উল্টে কী করা হয়েছে, ভিউয়ার্সদের সেন্টিমেন্টে ঘা দেওয়া হয়েছে। দেখো বাচ্চাটার কত কষ্ট, দেখো তার মা কত নির্দয়, দেখো ঠান্ডার মধ্যে আমরা কীরকম মাটিতে শুই। বুঝতে পেরেছো কোথায় কিভাবে তোমাদের ইনজেক্ট করা হয়েছে, এবং তোমাদের কাছ থেকে ফুসলিয়ে গিফটসের নাম করে খাট নেওয়া হয়েছে, এবং সেই খাট এখন উপরতলার ঘরে ফাঁকা পড়ে থাকে। বারবা ওই ঘরে প্রচণ্ড গরম, দোতলা তো, কারণ ওই ঘরে শোয়া যায় না, এসি নেই না। কি তোমরা এখনও এসি দাওনি? আমার তো মনে হচ্ছিল এসি চলে এসছে, কারণ দিদির বাড়িতে এসি চলে এসছে, ভাইয়ের বাড়িতে এসি চলে আসেনি, এটা তো হতে পারে না। নিচের একতলার ঘরে কি এসি রয়েছে? ভগবান জানে কি আছে, কিভাবে আছে, যতক্ষণ না দেখাবে তো বলা যাবে না। না, ওই ঘরে খাটটা তো কোনাকাঞ্চি মাঝে মধ্যেই দেখে, ওর ভিউয়ার্সরাও দেখেছে, কিন্তু দেখাচ্ছে না, হয়তো রুম ট্যুর করবে কি হোম ট্যুর করবে, দেখো তার জন্য ওইখানে না দেখিয়ে রেখে দিয়েছে। মানে যখন ভিউজটা একটু কমে যাবে তখন হোম ট্যুর, রুম ট্যুর এইসবের মধ্যে আবার ভিউজ টানতে হবে না, সেই জন্য ওইটা বাঁচানো রয়েছে। তাহলে সেই দিদির দেওয়ার দাক্ষিণের খাটটা এনে পাততে হলো। তা এই নিয়েও কমেন্টস বক্সে অনেক কথা শুনলাম প্রদীপের। কেউ বললো ওই খাটটা না তুমি পাতলে কেন, তুমি একটা নতুন খাট কিনতে পারতে। আচ্ছা, না, ও নতুন খাট কিনতে পারতো না, আমি বলে দিচ্ছি, কারণ আবার পয়সা খরচ। একে তো ঘরবাড়ি তৈরি করতে খরচ হয়ে গেছে, বেড়াতে যাচ্ছে ব্লগিংয়ের কারণে, এদিক ওদিক সেদিক যাচ্ছে, পয়সা খরচ হচ্ছে। কাজেই যেটা আছে, যেটা ওই টিনা যেমন টিনারটা নিয়ে গেছে, দিদি তো নিয়ে যায়নি, কাজে যতক্ষণ আছে ততক্ষণ ব্যবহার করি না, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশের মতো। মানে এদের কাছ থেকে তোমার জিনিস ছিনিয়ে না নেওয়া অবধি এরা জিনিস ব্যবহার করবে। মানে চামড়াটা মোটা, বুঝেছো, চামড়াটা মোটা, কাজে এদের গায়ে লাগে না। কারণ ওই যে তারপরেও কিছু ভিউয়ার্স আছে, কেন দেবে, ওটা টন্দীপের খাটনির ফল। আরে ভাই, খাটনির ফল না পড়ে পাওয়া 14 আনা, কে বলতে পারে, তাই না? তার দিদি তো নাও দিতে পারতো, পড়ে পাওয়া 14 আনা মানে ও তো অর্জন করে তোমার কেনেনি, ওর দিদি ফ্ল্যাট খালি করেছে, সেই জায়গায় জিনিসগুলো বিক্রি হতো করে দিতে পারতো, না করে তার বাপের বাড়িতে তার ভাইয়ের প্রয়োজনে, তার মায়ের প্রয়োজনে জিনিসগুলো দিয়ে তার বাপের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে। শুধু তো একটা জিনিস না রে ভাই, তোরা যে কতটা মানে কি বলবো, নেমোখারামি বলতে হয়। খাট দিয়েছে মেয়েটা, সঙ্গে সোফা, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, শুনেছি ল্যাপটপ,
এখন যদি বা নতুন কিনে থাকে, পুরনো একটা ল্যাপটপও দিয়েছিল, আরও অনেক জিনিস দিয়েছিল, ছোটোখাটো এদিক সেদিক সমস্ত কিছু। তাহলে সেই জিনিসগুলো দিয়েই তো ঘর বাড়ি সাজিয়ে রেখেছে, মনে হয় ফ্রিজটাও সম্ভবত ওটা আমার এক্স্যাক্টলি জানা নেই। যারা পুরনো ভিউয়ার্স তারা অবশ্য করেই পুরোটা জানবে এবং দেখেছে। তাহলে বুঝতে পারছো যে এ নিজে কিনে তোমার ঘর বাড়ি সাজাবে, কাজ তো চলে যাচ্ছে রে ভাই। আর যেটুকু কিনছে বলে দাবি করছে সেগুলো কিন্তু সমস্তই ভিউয়ার্সের দান, অর্থাৎ গিফটস। হ্যাঁ, সেইগুলো তারা দিয়েছে বলেই ওই জিনিসগুলো দিয়ে ঘর সাজিয়ে ঘর ভর্তি করে রাখছে। আর বাদ বাকি যেগুলো কিনছে না সেগুলো ব্যাংকে রয়েছে, মানে তোমার টাকা হিসেবে সবই যে খরচ করে ফেলতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে এই হলো ব্যাপার। খাট চলে আর নতুন মানে চৌকি চলে গেল সিটিং এরিয়া, মানে পুরনো ড্রয়িং রুমে, এবং সেটা এখন আর মানে সিটিং রুম হিসেবে বলা যাবে না, সেটা এখন একটা বেডরুম হিসেবে পরিগণিত হবে, এবং অবশ্য করে গেস্টরা আসলেও সেখানেই শুতে দেওয়ার ব্যবস্থা করা হবে। শুনবেন যারা গেস্ট হিসেবে যাবেন বা ওই বাড়িতে থাকবেন বলে মনে করছেন ভবিষ্যতে, তারা অবশ্য করেই জেনে রাখবেন গেস্ট রুম হিসেবে ওই রুমটাকেই ব্যবহার করা হবে, এবং ওই রুমে কিন্তু কোনো এসি নেই। কাজে যারা গেস্ট হবে বলে ভাবছেন তারা অবশ্য করে এই শীতকালটা বেছে নেবেন, ঠিক আছে? কারণ আপনাদের ওই পুরনো বাড়ির ওই পুরনো জায়গাতেই আপনাদের স্থান হবে। নতুন বাড়ির নতুন রুমে কিন্তু গেস্টদের জায়গা নেই, মানে থাকার জন্য বেড হিসেবে বেডও পাবে না, তারা চৌকিতে স্থান পাবেন, ঠিক আছে? যদিও যতদিন না গেস্ট যাচ্ছেন, একজন গেস্ট তো অলরেডি বাড়িতে থাকেন, অর্থাৎ বাবা, টুনদীপের বাবা। তাহলে গেস্ট রুমে যারা থাকে তাদের তো গেস্টই বলে, আমি তো তাই জানি। কাজেই যত মানে গেস্টরা না আসলে ওই রুমটা আপাতত বাবা থাকবেন, মানে বাবার রুম হিসেবে রাখা হচ্ছে। ইচ্ছা করলে পাশের একটা রুম আছে যেটা ঠাকুর ঘর হিসেবে রয়েছে এখন বর্তমানে, সেটাও মনে হলো একটা ওই চৌকি টাইপেরই খাট টাইপের আছে, সেখানেও তার বাবা শুতে পারে। মানে গেস্টরা যখন আসবে তখন তো বাবাকে আবার ওই পুরনো বাড়িতে ধাক্কা মেরে পাঠানো যাবে না, তখন হিসেবে একটা দেখানো জায়গা হিসেবে রইলো যে ওই রুমটাতে যে খাটটা রয়েছে সে খাটটাতেও বাবা শুতে পারে। কাজেই বাবার শোয়া নিয়ে সেরকম কোনো কনসার্ন না দেখালেও গেস্ট রুমটাকে বাবার রুম হিসেবে এখন চালাচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্নই আমার মনে জাগছে যে বাবার এতদিন ধরে কি এই বাড়িতে শোয়ার পারমিশন ছিল না? তার জন্যই ওই ভাঙা বাড়িতে পড়ে পড়ে উনি থেকেছেন বা শুয়েছেন, বা নিজের অবসর সময়টা, মানে যেটা কাজের বাইরে যে সময়টা, সেইটা উনি কাটিয়েছেন। তাহলে এখন যদি বাবা এই রুমে এখন পারমিশন পেয়ে এসে থাকেন, যেহেতু মা ছেলে নতুন রুমে চলে যাবে বা এসি রুমে থাকবে, যাই হোক না কেন, তাহলে কি তার জিনিসপত্রগুলো এই বাড়িতে ট্রান্সফার হবে, নাকি এখনও বাবা এখানে জাস্ট শুতে আসবে আর বাবার জামা কাপড় ওই পুরনো ভাঙা বাড়িতেই পড়ে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? কারণ কেউ দেবে না, আমরা প্রশ্ন করবোই, কারণ এগুলোও পার্ট অফ ব্লগিং। এগুলো চলতেই থাকবে যতদিন এই ইউটিউবার থাকবে, ইউটিউবার হিসেবে ব্লগিং দেবে, এইগুলো ভাঙিয়েই তো খাবে। কারণ এখন তো বলতে গেলে বউ নেই পর্যায়ে চলে গেছে। কাজেই কিছুটা বাবা কিছুটা মা, যতদিন আছে ততদিন ছেলে, বাদ বাকি গাছপালা, জমি জায়গা, বাড়ির ছাদ, বাড়ির উঠোন, বাড়ির ঘর, বাড়ির বাথরুম, এইগুলোই তো পার্ট অফ ব্লগিং হবে। এছাড়া আর জায়গা কই বলো তো? হ্যাঁ, তাহলে দিদিরও জিনিস, দিদির কথা বলতে ভুলে গেছি, মানে যাকে ফার্স্ট বিক্রি করা দিয়ে স্টার্ট হয়েছে, কাজেই দিদিকে ছাড়া তো চলবেই না, সেই জন্য দিদির জিনিসগুলোকে এখনও আঁকড়ে ধরে রয়েছে। দেখো আমরা এখনও কিন্তু মেমোরাইজ করি যে দিদির জিনিসটা, দিদির অমুকটা, দেখো দিদিকে কিন্তু নিয়ে এখনও টানা হেঁচড়া করছে। দিদির খাট এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া মানেই তো দিদিকে নিয়ে টানা হেঁচড়া। কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে, ভিউয়ার্সরা কথা বলবে, এটাই তো তোমার ব্লগিংয়ের উদ্দেশ্য, কন্ট্রোভার্সিটাকে জিইয়ে রাখা। এই যে ঘর সাজাতে ভালো লাগে, মানে বলছে না ঘরের জিনিস একরকম ভালো লাগে না, মাঝে মাঝে জিনিসগুলো এদিক ওদিক করলে ভালো লাগে। টনদীপের ভালো লাগে, বিশ্বাস করো। এই কথাটা যখন টনদীপের মুখ দিয়ে শুনলাম, আমি বললাম এ কী রে বাবা, এটা তো আমার মনে হয় আমি এককালে এরকম ছিলাম, মানে যখন অল্প বয়স ছিল, কেবল জিনিস এদিক থেকে আলমারি মনে করো এদিক থেকে ওদিক করে ফেলতাম। এখন পারি না, এখন বয়সের কারণে কোনো জিনিসই নড়াই না, ভয় কী থেকে কী হয়ে যাবে, ভাই আমি বিছনায় পড়ে যাবো তো আমাকে দেখার কেউ নেই, এরকম ব্যাপার হয়ে যাবে। কাজে এককালে এরকম ছিল, মানে এগুলোকে বলে মেয়েলি টেন্ডেন্সি। কারণ ঘর সাজাবো, ঘর গোছাবো, ঘরের জিনিস এদিক থেকে ওদিক করবো, মানে ঘরের ভোল পাল্টে দেওয়া, যেটাকে বলে একঘেয়েমি থেকে একটু অন্য রূপ দেওয়া, এটা সাধারণত মেয়েদের টেন্ডেন্সি হয়। মেয়েরাই তো ঘর গোছায় সাধারণত, মানে ন্যাচারালি যেটা বলে। তা উমা আমি শুনছি এটা কোথায়, ওর মার মুখে শুনবো না, টনদীপের মুখে শুনছি। মানে অনেক কিছুই মিল খুঁজে পাই একটা মেয়ের, যেটা কিনা টনদীপের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি টনদীপের মার প্রথম সন্তান মেয়ে হয়েছিল, সেকেন্ডটাও মেয়ে হওয়ারই কথা ছিল আমার মনে হয়। কারণ টনদীপ মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছে, মানে ছেলের গুণটা কম,
মেয়ের গুণটা বেশি। এখন ছেলে হিসেবে জন্মেছে বলে একটা ছেলেদের মতো শারীরিক ক্ষমতা নিয়ে জন্মেছে, যে পরিশ্রমটা নিয়ে বাড়ির দেখভাল করে, সেটা একটা মেয়েও কিন্তু পারে। ওর দিদিকে দেখবে যে পরিমাণ পরিশ্রম করতে পারে, প্রচুর প্রচুর পরিশ্রম করতে পারে, এবং নিজের ফিগারটাকেও সেভাবে রেখেছে, পরিশ্রমের করার মতো করে রেখেছে। কোনো হেলদি ফিগার না, খুব কনসিয়াসলি চলে, হেলদি ফুড খায়। তার বলে কি অন্য সময় খায় না, অন্যরকম খায়, সেটাও তোমার ব্যালেন্স ওয়েতে করে। তাহলে সেটাই বলছি যে আমার তো মনে হয় টন্দীপের মার দুটোই মেয়ে হওয়ার কথা ছিল। এটা বাই চান্সলি মানে লাকিলি টন্দীপের মার আশা পূরণ হয়ে ছেলে হয়ে গেছে। হ্যাঁ, কারণ ভগবানও বোধহয় ভয় পেয়েছে যে আবার যদি মেয়ে হয় তাহলে এ আবার কার কাছে যাবে। ওটা নয় মামার বাড়িতে ছিল, এটা কোন বাড়িতে যাবে? তার থেকে বাবা একজন তো থাক, যে কিনা নিজের বাড়িতেই থাকতে পারবে। একরকম ভগবানের আশীর্বাদ বলতে পারো। যাই হোক, ঘর সাজানো, ঘর গোছানো সব কিছুই থাকবে, কিন্তু ঘর যেটাকে বলে, সংসার যেটাকে বলে, যেমন কিনা টন্দীপ বললো অনেক তো ঘোরা বেড়ানো হলো, বাইরে থেকে ঘুরে আসলে মন মেজাজ খারাপ থাকে, কিন্তু সে তো খারাপ থাকলে হবে না, আবার সংসারে মন দিতে হবে, সংসারে ঢুকে পড়তে হবে। সংসার, এটাকে সংসার বলে? বাবা মা আর স্ত্রী চলে গেছে আর তার ছেলেকে নিয়ে আঁকড়ে পড়ে থাকা, এটা সংসার? যাই হোক, হাস্যকর পরিস্থিতিকে তৈরি করেছে সেটা ভগবানই জানে, কারোকে দোষারোপ করবো না, কারণ কর্মফল তো ভোগ করতেই হবে ভাই। যার যতটা মানে দোষ, সে ততটাই ভুগবে, এটাই হলো সোজা কথা। আর সব থেকে বলবো যে ছেলেটার পরিস্থিতিটা এবার ঠিক হওয়া প্রয়োজন, কারণ অনেক হলো, ছেলেটা অনেক ভুগলো এই দুজনের টানাপোড়েনের মধ্যিখানে। কে কম কে বেশি সেই বিচার এখন করার সময় আসেনি, আগে সামনের দিনটা আসুক সামনে, অবশ্য করে জিনিসগুলো নিয়ে তো ভবিষ্যতে অনেক কাটাছেঁড়া হবে, অনেক। আগে তো আসল জিনিসটা সামনে আসুক, অর্থাৎ রায়, যেটার জন্য আমরা বসে রয়েছি, ইগারলি বসে রয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমাদের মর্জি, তোমরা কি করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। এখন এইটুকুই, নেক্সট ভিডিও ওয়েট করো, টাটা বাই।